একাত্তরে মানবতা বিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের আপিলে ফাঁসির পূর্ণাঙ্গ রায় ট্রাইব্যুনালে 15 দিনের মধ্যে রিভিউ করতে পারবেন দণ্ডিতরা। গুলশানে ইতালিয়ান নাগরিক হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, আবারও বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকায় ইতালিয়ান নাগরিক হত্যা ঘটনার ব্যর্থতা ঢাকতে বিএনপি ও জামায়াতের ওপর দোষ চাপাচ্ছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। সৌদি ট্র্যাজেডিতে এখনো 138 বাংলাদেশি নিখোঁজ, নিহত 28 নিশ্চিত করলেন রাষ্ট্রদূত। মিনায় প্রিন্সের গাড়িবহর প্রবেশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং খেলোয়াড়দের নিজ নিজ রাজ্য দলে ফেরার নির্দেশ ক্রিকেট অস্ট্রেলিয়া। অজিদের বাংলাদেশ সফর অনিশ্চিত, ইঙ্গিত বিসিবির প্রধান নির্বাহী। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের সংশ্লিষ্ট বিচারপতিরা আলাদা 2 মামলার চূড়ান্ত রায়ে সইয়ের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওয়েবসাইটে এই রায় প্রকাশ করা হয়। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আলবদর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের সাজা আগেই চূড়ান্ত করেছিল সর্বোচ্চ আদালত। এতদিন শুধু অপেক্ষা ছিল পূর্ণাঙ্গ রায় প্রকাশের। বিচারপতিদের স্বাক্ষর শেষে ওয়েবসাইটের মাধ্যমে বুধবার বিকেলে তা প্রকাশ করেন আপিল বিভাগ। জামাত নেতা মুজাহিদের 191 পৃষ্ঠার রায়ে একাত্তরে তার ভূমিকা ও বুদ্ধিজীবী হত্যায় তার সরাসরি সম্পৃক্ততার কথা তুলে ধরেছেন আপিল বিভাগ। অন্যদিকে 217 পৃষ্ঠার রায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে একাত্তরে চট্টগ্রাম এলাকায় হত্যা, গণহত্যার মূল পরিকল্পনাকারী ও ঠান্ডা মাথার খুনি হিসেবে উল্লেখ করেছেন সর্বোচ্চ আদালত। আদালত যেটা পর্যবেক্ষণ করেছেন সেটা হলো তিনি আলবদর বাহিনীর একজন নেতা এবং আলবদর বাহিনী এদেশের বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী। এই কাজে মুজাহিদের বাহিনী ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং মুজাহিদও এই কাজের সাথে যুক্ত ছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার ব্যাপারে তাকে 4টি কাউন্টে 4টি চার্জের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং সেখানে আদালত বলেছেন উনি ঠান্ডা মাথায় এবং ক্যালকুলেটিভভাবে এই সমস্ত হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন। মাহবুবে আলম বলেন, বিধি অনুযায়ী দণ্ডপ্রাপ্তরা এখন রিভিউর জন্য 15 দিন সময় পাবেন, তবে বুধবার থেকে সরকার ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু করতে পারবে। রাষ্ট্রপক্ষ তাদের যে দ্বন্দ্ব কার্যকর করার ব্যাপারে তাদের অগ্রসর হওয়ার কোনো নিষেধ নাই, কিন্তু এর ভিতরে যদি আসামি পক্ষ বা দণ্ডিত ব্যক্তি তিনি যদি রিভিউ পিটিশন ফাইল করেন তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে এই দ্বন্দ্বের কার্যক্রম স্থগিত হয়ে যাবে। তবে মুজাহিদের আইনজীবী জানিয়েছেন তারা যথাসময়ে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন। এই রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর আমরা পরিপূর্ণভাবে পর্যালোচনা করব, আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং এই মামলার রায়ের অসঙ্গতিগুলি তুলে ধরার চেষ্টা করব এবং মহামান্য আপিল বিভাগের সামনে 15 দিনের মধ্যে রিভিউ আবেদন দায়ের করব। গত 16 জুন মানবতা বিরোধী 7টি অপরাধে মুজাহিদকে এবং 29 জুলাই 4টি অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছেছে। এখন অপেক্ষা মৃত্যু পরোয়ানা জারির। সন্ধ্যায় আপিল বিভাগ থেকে প্রয়োজনীয় নথিপত্র সহ আপিলের পূর্ণাঙ্গ রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছায়। সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রিভিউ আবেদনের জন্য 15 দিন সময় পেলেও সরকার ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু করতে পারবে। ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যার ঘটনায় এখনও কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে মামলার তদন্ত সংস্থা ডিবির একটি দল। এদিকে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আবারও দাবি করেছেন দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। তবে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক বলেন এটি কোনো ছিনতাইয়ের ঘটনা নয় বলেই ধারণা তাদের।
হত্যার কারণ হিসেবে বেশ কটি বিষয় খতিয়ে দেখছেন তারা। ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যার পর কেটে গেছে 2 দিন। এর মধ্যে থানা পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার হস্তান্তর করা হয়েছে গোয়েন্দা পুলিশের কাছে, কিন্তু এখনো হত্যাকারীদের শনাক্ত কিংবা কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ অবস্থায় বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। ঘটনাস্থল ঘুরে দেখা গেছে তাভেলাকে যেখানে হত্যা করা হয়েছে তার একটু পেছনে এবং পাশের সড়কের ভবনে রয়েছে বেশ কটি নিরাপত্তা ক্যামেরা। সেগুলোর ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারী শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় তদন্ত সংশ্লিষ্ট সূত্র। ঘটনাস্থল সহ পুরো কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতালিয়ান রাষ্ট্রদূত তাভেলা হত্যাকাণ্ডের ব্যাপারে কিছু সন্দেহের কথা তাকে জানিয়েছেন, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। হত্যাকাণ্ডের পর সরকারের কার্যক্রমে দেশটির রাষ্ট্রদূত আশ্বস্ত হয়েছেন বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অনেকগুলো সন্দেহের কথা আমার সঙ্গে একমত হয়েছেন, তো সেগুলো নিয়ে সবগুলো নিয়ে আমরা আমাদের গোয়েন্দারা কাজ করছে, আমাদের পুলিশ কাজ করছে, আমাদের নিরাপত্তা যারা নিয়োজিত তারা সবাই কাজ করছেন। ইতালি একজন নাগরিক মৃত্যুবরণ করাতে আমরা সবাই দুঃখিত এবং আমরা যথাসম্ভব তাড়াতাড়ি এটার আমরা একটা ব্যবস্থা করব। আইএস সম্বন্ধে আমি তাকে স্পষ্ট ধারণা দিয়েছি যে আইএস আমাদের এখানে নেই। বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে এসে র্যাব মহাপরিচালক বলেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে তাভেলার উপর হামলা চালানো হয়েছে। হত্যাকাণ্ডের ধরন দেখে এমনটা মনে করছেন না তারা। এটা ছিনতাই কোনো ঘটনা নয়, তার যে বিলঙ্গিংস ছিল সেগুলো সব তার সঙ্গেই ছিল। সো ছিনতাইয়ের বিষয়টা আমাদের সঙ্গে আছে, বাট এটাকে আমরা প্রায়োরিটি হিসেবে কম দিচ্ছি। যেদিন ঘটনা ঘটে আপনারা জানেন অস্ট্রেলিয়ান টিম এখানে ছিল। তার আগে 25 তারিখে একটা ট্রাভেল অ্যাডভাইজারি দেখেছি আমরা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের, এটা আমাদের দেশে পত্রপত্রিকায় আসছে। তো এটি করার উদ্দেশ্য কি, আমরা সেটা অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। দ্রুতই খুনিদের গ্রেফতারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সক্ষম হবে বলেও আশা করেন র্যাব মহাপরিচালক। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা ইতালিয়ান নাগরিক হত্যা ঘটনার ব্যর্থতা ঢাকতে সরকার বিএনপি ও জামায়াতের ওপর দোষ চাপাচ্ছে। কারাগার ও দেশের বাইরে চিকিৎসা শেষে প্রায় 9 মাস পর সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে গণমাধ্যম কর্মীদের কাছে এ মন্তব্য করেন তিনি। প্রায় 9 মাস পর বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাকে শুভেচ্ছা জানান দলের নেতারা। পরে কিছু দাপ্তরিক কাজ সেরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। অতি সম্প্রতি ঢাকায় ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশে গণতন্ত্রের সংকটের কারণেই এমন ঘটনা ঘটছে। সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার অত্যন্ত খারাপ হয়েছে বলেই এই ধরনের ঘটনা ঘটতে পেরেছে। এই হত্যাকাণ্ডে 20 দলের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেন মির্জা ফখরুল। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে সরকার দায় এড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। উদরপিণ্ডি বুধর ঘরে আপনারা সবসময় দিয়ে থাকেন এবং যখন ব্যর্থতা আসে তাদের সুশাসনের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তখন নিঃসন্দেহে তারা অন্যের উপরে দোষারোপ করে সেখান থেকে তাদের দায়িত্ব থেকে তারা দূরে সরে যেতে চান। জঙ্গিবাদ নিয়ে সরকারের অবস্থানেরও সমালোচনা করেন মির্জা ফখরুল। তাদের মন্ত্রীর মধ্যেই অনেকেই এখানে জঙ্গিবাদ আছে বলছেন, আবার অনেকে বলছেন যে এখানে কিছু নেই। এই যে আপনার একটা পুরোপুরিভাবে কন্ট্রাডিক্টরি একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনে তারাই তৈরি করেছেন। এবছরের 6 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে বের হওয়ার সময় নাশকতার মামলায় গ্রেপ্তারের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবশেষ এই কার্যালয়ে এসেছিলেন গত বছরের ডিসেম্বরে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। ঈদের ছুটিতে বন্ধুরা এক হওয়া মানেই ব্রেক ফ্রি আড্ডা আর আনলিমিটেড ফান। তাই তো এয়ারটেল নিয়ে এলো ব্রেক ফ্রি টেলিফিল্ম ফেস্টিভ্যাল। দেশের সবচেয়ে জনপ্রিয় 7টি টেলিফিল্ম দেখতে চোখ রাখো ঈদের দিন থেকে 7 দিন, প্রতিদিন বিকাল 4:30। মিনায় পদদলিত হয়ে এখন পর্যন্ত 28 জন নিহত বাংলাদেশি হাজির পরিচয় নিশ্চিত করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি। এছাড়া আরও 138 জন নিখোঁজ রয়েছেন এবং 34 জন হাজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে আরো তথ্য জানাতে আমরা কথা বলেছি সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের সঙ্গে। মক্কা থেকে তিনি জানাচ্ছেন সবশেষ তথ্য। মিনা দুর্ঘটনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি স্বজনদের খোঁজে জেদ্দা কনসুলেটে ভিড় জমাচ্ছেন নিহত ও নিখোঁজের স্বজনেরা। নিহতর পরিচয় ছবি সহকারে তাদেরকে দেওয়া হয়েছে এবং পাশাপাশি প্রায় শতাধিক হাজি নিখোঁজ রয়েছেন বলেও তিনি জানিয়েছেন, কিন্তু নিজে যে তালিকাটি দেখেছি সেটিতে প্রায় 215 জন বাংলাদেশি নিখোঁজের তালিকা রয়েছে। ইতিমধ্যে অনেকের চেহারা বিকৃত হয়ে গেছে, যে কারণেই তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। তাদেরকে শনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির মাধ্যমে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। আর এখনো যে সকল আত্মীয় স্বজন নিখোঁজ রয়েছেন হাজিদের, তাদেরকে যথাযথ পরিচয় সহকারে মক্কা বাংলাদেশ হজ মিশনের হেল্প ডেস্কে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়া সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে আমাদের একটি সাংবাদিক সেখানে রাষ্ট্রদূত আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশি হাজি যারা নিহত হয়েছেন তাদের সকলের মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে প্রক্রিয়া চলছে। এছাড়া নিহত আরো অনেক হাজি রয়েছেন। আর পাশাপাশি তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, 180 থেকে 90 জনের ডেড বডি, যাদের চেহারার অধিকাংশ বাংলাদেশের সাথে মিলে, তো এরকম ডেড বডি হাসপাতালগুলোর মর্গে রাখা আছে, যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে আর কি পরিচয় শনাক্ত করে তারপরে বাংলাদেশের যে নিখোঁজ হাজিরা আছেন তাদের ডিএনএ টেস্ট করে এবং তাদের রক্তের গ্রুপ মিলিয়ে তাদের পরিচয় দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে। তো এ ছিল আমার কাছে মিনা দুর্ঘটনায় নিহত হাজিদের সবশেষ খবর। বাংলাদেশ বিমানের শিডিউল বিপর্যয় ও অব্যবস্থাপনায় আজও চরম ভোগান্তি পোহাচ্ছেন হাজি ও তাদের স্বজনরা। গতরাতের একটি ফ্লাইট প্রায় 10 ঘন্টা দেরিতে বেলা 2টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আর গতকাল যারা ঢাকায় পৌঁছেছেন তারা এখনো মালামাল বুঝে পাননি বলে অভিযোগ করেছেন। সৌদি বাদশার ছেলে হজ করার জন্য আসবে, এই জন্য 4টা রাস্তা একসঙ্গে ব্লক করে দিয়েছিল। তাদের ভালো ছিল, কিন্তু আরো ভালো করা হচ্ছিল, যেহেতু এবার হাজির সংখ্যা অনেক বেশি। সেই রাত 4টা আমরা মনে করেন যে পাবনা থেকে এখানে আসছি, সারা রাত আমরা মনে করেন যে দাঁড়ায় আছি। দাঁড়াইতে হতো না, আমরা যখন দাঁড়াইছি দাঁড়াইতে হতো না, এগুলো অমানসিক কারবার। আমাদের ফ্লাইট ছিল 8:35, সেটাকে এমন ভাবে দেরি করাইলো, চেকে আর অমুক তমুকে, বহুত ঝামেলার মধ্যে ভোগান্তি ভুগেছি। এই বিমানের সব লাগে চলে গেল, বললো যে দেখেন পরবর্তী ফ্লাইট আসবে, পরবর্তী 8:36 হয়ে আসছে একটা, সেটাও আমরা ফ্লাইট পাই নাই। খোলা আকাশের নিচে গরমের মধ্যে, অসহ্য গরমের মধ্যে আমরা রাত্রি যাপন করি। বিমান কর্তৃপক্ষ এই সম্বন্ধে বলে যে আমরা এই মালামাল সম্পর্কে কোনো কিছু বলতে পারবো না। এখনো আসলাম, বেল্টে এসে দেখলাম যে মালামাল আমাদের এখনো আসলাম। রাত 11টার সময় আরো থাকছে। মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে রাজধানীতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা, ধস্তাধস্তি, আহত 7, 10 জন আটক। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর বাতিল করতে পারে, এমনটাই আভাস দিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের মঙ্গল হবে এমন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও মনে করেন তিনি। অজিদের নির্ধারিত সফরের কয়েকদিন পার হওয়ার পরেও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে ক্রিকেট বোর্ড। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া খেলোয়াড়দের নিজ নিজ রাজ্য দলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল সোমবার রাতে চলে গেলেও বাকি দুই প্রতিনিধি অজি দলের ম্যানেজার ও নিরাপত্তা ব্যবস্থাপকের বাংলাদেশে থাকার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফরের শেষ পর্যন্ত। কিন্তু মঙ্গলবার রাতে ওই দুই অস্ট্রেলিয়ান কর্মকর্তাও চলে গেলে অজিদের বাংলাদেশ সফরের ব্যাপারে অনিশ্চয়তা বাড়ে। তাদের চলে যাওয়ার পর সেই সংখ্যা আরো ঘনীভূত হয় যখন ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ওয়েবসাইটে জানায় ক্রিকেটারদের নির্দেশ দেওয়া হয়েছে নিজ নিজ রাজ্যে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিতে। এমন অবস্থায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা এখন সুতোই ঝুলে পড়েছে, মানছে বিসিবিও। অনিশ্চয়তা আছে, বাট এট দ্য সেম টাইম আমরা মনে করি যে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড আমাদের দুই বোর্ডের জন্যই ভালো হয়, সেটা সেরকমই একটা সিদ্ধান্ত নেবে, যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হিসেবে পুরো বিষয়গুলোকে আইসিসি কে আমরা অবহিত করে রাখছি। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নয়, আপাতত 5 অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে আসর ম্যাটাডোর কাপে খেলতে ব্যস্ত থাকবে স্মিথ ম্যাক্সওয়েলরা, যা অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ায়। যদিও বিসিবি বলছে ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানা নেই তাদের। প্লেয়ারদের ফেরত পাঠিয়েছে, এটা মিডিয়া থেকে আমরা শুনেছি, বাট আমরা অফিসিয়ালি কিছু জানিনি। হয়তোবা
তাদের অন্য কোনো প্ল্যান যদি থাকে তারা সেটাকে প্ল্যান বিতে যাচ্ছে। এদিকে অনেক যদি কিন্তুর উপর ঝুলে থাকার পরেও শেষ পর্যন্ত উজিরা বাংলাদেশে আসলেও ৩ অক্টোবর সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা নেই। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ৮ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন মিডফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা। মিডফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কার্যক্রম বন্ধ করতে সেখানকার কর্তৃপক্ষকে অনুরোধ জানায় হাসপাতালের বর্তমান শিক্ষার্থীরা। এ সময় সেখানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে। অন্যদিকে গত কয়েকদিনের মতো সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। গত 2 দিনের মতো আজও সকাল থেকে সারা দেশে 2015-16 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি কার্যক্রম চলছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনে অবস্থান এবং দেশে ইতালির এক নাগরিক হত্যার মধ্যে যোগসূত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলটির কেন্দ্রীয় নেতারা আরও বলেন, জাতিসংঘ সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পুরস্কৃত হচ্ছেন তখন দেশে ইতালির এক নাগরিককে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা এই দেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়েছিল সেই দলের নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে বসে আজকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং সেখান থেকে তারা ষড়যন্ত্রের নীল নকশা বলছেন। আমরা মনে করি আজকে এই ইটালি নাগরিকের হত্যাকাণ্ড এবং বেগম খালেদা জিয়া লন্ডন বসে ষড়যন্ত্র এই সময় যোগসূত্র থাকতে পারে, এটা তদন্ত করে দেখা উচিত। যেই মুহূর্তে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিশ্বের বড় অর্জন করেছেন, পুরস্কার পেয়েছেন, সেই মুহূর্তে সেই দিনই তারা নিরীহ লোকটাকে হত্যা করেছে। এটা একটা অত্যন্ত সুপরিকল্পিত একটা হত্যা। ভারতের পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী ও বাংলাদেশের জেএমবি নেতা সাদিক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে ঝাড়খণ্ড থেকে 45 কিলোমিটার দূরে রামগড় থেকে তাকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গ্রেপ্তারের পর বুধবার সকালে ঝাড়খণ্ডের আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় তাকে। বৃহস্পতিবার কলকাতার ব্যাংকশাল কোর্টে তোলা হবে সাদিককে। গত বছর 2 অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়ির দোতলায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে 2 জন বাংলাদেশি নিহত হয়। এরপর ওই ঘটনার তদন্ত করে আসছে এনআইএ। গত 23 জুলাই ব্যাংকশাল কোর্টে এনআইএর দেয়া চার্জশিটে 28 জনকে আসামি করা হয়। এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ পাকিস্তান নারী ক্রিকেটের টি-20-র খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টি-20-তে বাংলাদেশের নারী দলকে 29 রানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। করাচিতে প্রথমে ব্যাট করে 5 উইকেট 124 রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 95 রান। ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের বিসমা মারুফ। করাচি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের শুরুতেই মারিনা ইকবালকে হারায় পাকিস্তান। এরপর দলের হার ধরেন জাভিরা মারুফ জুটি। 87 রানের জুটি গড়ে দলীয় 88 ও ব্যক্তিগত 44 রানের সাজঘরে ফেরেন জাভিরা। পরবর্তীতে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিং তোপে যাওয়া আসার মিছিলে ব্যস্ত হয়ে পড়েন স্বাগতিক ব্যাটসম্যানরা। তবে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের নবম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে 65 রানে অপরাজিত থাকেন মারুফ, যার উপর ভর করে 124 রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। নাহিদা আক্তার নেন 2টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলিং তোপে পড়ে সালমা লতারা। দলের 6 ব্যাটসম্যান ব্যর্থ হয় 2 অঙ্কের কোটা স্পর্শ করতে। দলের পক্ষে সর্বোচ্চ 23 রান করেন আয়েশা ও ফারজানা। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। জঙ্গিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের 70তম অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 71 মানবতা বিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের আপিলে ফাঁসির পূর্ণাঙ্গ রায় ট্রাইব্যুনালে। 15 দিনের মধ্যে রিভিউ করতে পারবেন দণ্ডিতরা। গুলশানে ইতালিয়ান নাগরিক হত্যাকাণ্ডের কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, আবারও বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঢাকায় ইতালিয়ান নাগরিক হত্যা ঘটনার ব্যর্থতা ঢাকতে বিএনপি ও জামাতের উপর দোষ চাপাচ্ছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। এবং খেলোয়াড়দের নিজ নিজ রাজ্য দলে ফেরার নির্দেশ ক্রিকেট অস্ট্রেলিয়ার। অজিদের বাংলাদেশ সফর অনিশ্চিত, ইঙ্গিত বিসিবির প্রধান নির্বাহী। দর্শক, এ ছিল আমাদের রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।